মাননীয় স্পিকার, আমি কি এই সংসদের কাউকে পাগলা বলে ডাকতে পারি? পারি না। আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন, তাহলে আমি আর ফজা পাগলাকে ফজা পাগলা বলে ডাকবো না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। আমাদের ফজা পাগলা আবার ফিরে এসেছেন। আমি তাকে এই টাইটেল দেইনি। তিনি বলছিলেন আজ ত্রয়োদশ জাতীয় সংসদে অংশগ্রহণ করে বক্তব্য রাখছিলেন, দীর্ঘ বক্তব্য। সেই বক্তব্যে তিনি বলছিলেন তাকে নাকি অনেকে ফজা পাগলা বলে। তো তার এই নিক নেমটি অনেকদিন থেকে তার নামের সঙ্গে জুড়ে গেছে, আমি লক্ষ্য করছি, আপনারা লক্ষ্য করে থাকবেন। তো তার আসল নামটি হারাতে বসেছেন তিনি, ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি একজন প্রথিতযশা আইনজীবী, তিনি নিজেই বলেন, এবং বীর মুক্তিযোদ্ধা নিজেই বলেন। তার টাইটেলগুলো তিনি নিজেই দিয়ে থাকেন সাধারণত, আর নামের আগে বিশেষণগুলো নিজেই লাগান। তো যাই হোক, তো তিনি আবার ব্যাক করেছেন। মাঝখানে বেশ কয়েকদিন আমরা তার বিনোদন থেকে বঞ্চিত ছিলাম। তিনি আমাদের বরাবরই আমোদিত বা বিনোদিত করে চলছিলেন। নির্বাচন পূর্ব সময়ে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সবসময় বিতর্কে থাকতে পছন্দ করতেন। তো নিজেই নানা রকম বিতর্ক তৈরি করতেন এবং তার কেন্দ্রবিন্দুতে চলে আসতেন, এবং অ্যাবিউসিভ ওয়ার্ড ব্যবহার করতেন। বিশেষভাবে জুলাই অভ্যুত্থান, জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের বিষয়ে অনেক বিষোদ্গার তিনি করেছেন, ভয়ঙ্কর সেসব কথাবার্তা, যা জুলাই চেতনার সঙ্গে মোটেই যায় না। এবং আমি খুবই বিস্মিত যে তিনি সুস্থ আছেন, ঠিকঠাক আছেন, থাকবার কথা ছিল না। তিনি জুলাই যুদ্ধকে যেভাবে ছোট করেছেন এবং মব নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন, তো তিনি কিন্তু মবের শিকার হননি। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। আমি ভেবেছিলাম অন্তত লোকেরা তাকে রাস্তাঘাটে দিগম্বর না করে ফেলে, সে আশঙ্কা আমার ছিল। আলহামদুলিল্লাহ, সেটি ঘটেনি। ইজ্জত নিয়েই তিনি এখনও আছেন, কারণ তিনি যে কথাবার্তা বলেছেন সেগুলো যথেষ্ট উস্কানিমূলক, প্রভোকেটিভ সব কথাবার্তা, আর সেগুলো উত্তেজনা তৈরি করবার জন্য যথেষ্ট। এবং সেই উত্তেজনা ফল হিসেবে তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারতেন। কয়েকবার হতে হতে বেঁচেও গিয়েছেন, এবং তার দল সম্ভবত তাকে বাঁচিয়ে নিয়েছে এখন যেই দলটি তিনি করেন। যদিও তিনি দল ছুট মানুষ, বরাবরই নানান রকম এই দল ওই দলে ছুটে বেরিয়েছেন, তার আমল নামা সেই কথাই অন্তত বলে। তো প্রিয় দর্শক শ্রোতা, থাম্বনেইলে বিভ্রান্ত হবেন না। আমার থাম্বনেইলে লেখা আছে ব্যাক বাই পার্লামেন্ট ডিমান্ড। তো কেউ দয়া করে ডিকশনারি খুঁজতে শুরু করবেন না যে পার্লামেন্ট কোনো শব্দ কিনা, কোথায় আছে, বাংলা ইংরেজি কোথাও নেই, আসলে পাবেন না। আমি চ্যাট জিপিটিকে কমান্ড দিয়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম টাইটেলে কী হবে। আমি অত সাজাতে গোছাতে পারি না, ফন্ট মোটা করতে পারি না, অনেক কিছু করতে পারি না। তো চ্যাট জিপিটিকে বলেছিলাম যে আমার ফন্টগুলো একটু মোটা করে দাও, বা আমার বানানো থাম্বনেইলটা একটু মডিফাই করে দাও। তো আমি লিখেছিলাম ব্যাক বাই পপুলার ডিমান্ড। চ্যাট জিপিটি শব্দটি আবিষ্কার করেছে পার্লামেন্ট ডিমান্ড, পার্লামেন্টের সঙ্গে জড়িয়ে দিয়েছে, বাট এই শব্দটি এখনও ডিকশনারিতে এক্সিস্ট করে না। তবে ভবিষ্যতে করবে না এই গ্যারান্টি কিন্তু দিতে পারি না, কারণ চ্যাট জিপিটি বলতে কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোটি কোটি মানুষের বুদ্ধিমত্তা সব একসাথে হয়েছে, তো কিছু একটা হয়ে গেছে, ক্রিয়েটিভ হয়েছে, তারা আমার জন্য শব্দ বানিয়ে দিয়েছে পার্লামেন্ট। এনিওয়ে, আমরা ট্রাই করবো না এই শব্দটি, অন্তত নিকট ভবিষ্যতে। মূল কথায় ফিরে আসি। তো আজ বহুদিন পর তার বজ্র কণ্ঠ শুনতে পেলাম ত্রয়োদশ জাতীয় সংসদে, আমাদের ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। তো মাননীয় স্পিকার আমাকে একটু আগে নিষেধ করছিলেন যে আমি যাতে ফজা পাগলা না বলি, আমি এটি বলতে অ্যালাউড না, যদিও তিনিই মনে করিয়ে দিয়েছিলেন যে তাকে অনেকেই ফজা পাগলা বলেন। যাই হোক, আমি আর বলবো না, কথা দিচ্ছি আমি আর বলবো না। আচ্ছা, তো এখন তার আমল নামা আমরা একটু দেখে আসবো, এই মানুষটি আসলে কে। তো তিনি অত্যন্ত পরিচিত মুখ সারা বাংলাদেশে। তো আগে হয়তো অতটা ছিলেন না, নির্দিষ্ট এলাকায় পরিচিত ছিলেন। কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জ ভিত্তিক বিভিন্ন আসনে তিনি বিভিন্ন সময় নির্বাচন করেছেন। কিশোরগঞ্জের মানুষ নিঃসন্দেহে তাকে বেশি চিনতেন। তো সারা বাংলাদেশের মানুষ তাকে চিনতেন না, বাট অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি নিজেই তাকে চিনিয়ে দিয়েছেন সারা বাংলাদেশের মানুষের কাছে, তিনি ভাইরাল হয়েছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই মানুষটি মুজিব বাহিনীর প্রধান ছিলেন কিশোরগঞ্জ জেলার এক সময়। তো যেই বাহিনীর নাম বলে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াতো। তো বুঝতেই পারছেন একসময় মুজিব বাহিনী কতটা খ্যাতি অর্জন করেছিল, যে মায়েরা ঘুম পাড়াতো যে মুজিব বাহিনীর লোকেরা আসছে, জলদি ঘুমো, কথা বলে না, চুপ। তো সেই মুজিব বাহিনীর কিশোরগঞ্জ জেলা প্রধান ছিলেন তিনি। আচ্ছা,
ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি ছিলেন। এই পদগুলো তিনি অলংকৃত করেছিলেন বিভিন্ন সময়। আচ্ছা, এর বাইরে 1986-তে পতিত এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের জামানায় 1986-তে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1986 সনে। এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধা নিজেকে জাতীয় বেঈমান বলে নিজেই পরিচিত করিয়ে দিয়েছিলেন। আমাদের কিছু বলবার নেই। তিনি সেটি কনফার্ম করেছেন যে তিনি জাতীয় বেঈমান। কেন? কারণ তার নেত্রী, তাদের দেশনেত্রী শেখ হাসিনা, আমরা যাকে পিশাচ বলি, মনস্টার বলি, দৈত্য বলি, তো সেই শেখ হাসিনা বলেছিলেন 86 নির্বাচনের আগে, যে এইবারের চট্টগ্রামে বলেছিলেন কথাটি, আমার এখনো মনে আছে, যে এই 86 নির্বাচনে, আপকামিং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি, তারা জাতীয় বেঈমান বলে পরিচিত হবে। তো তলে তলে আবার সব ব্যবস্থা করে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ, আর সেই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিজয়ী হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। তার মানে তিনি নিজেই কনফার্ম করেছেন তিনি জাতীয় বেঈমান। এবং যারা যারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের নামেই কিন্তু এই খেতাব জুড়তে পারে, লাগানো যেতে পারে, রাইটলি এবং জাস্টিফাইবলি। আচ্ছা, তো সেই 86 থেকে নির্বাচিত বিজয়ী মানুষ সংসদ সদস্য। আচ্ছা, তারপর আবার তার দেখা পাওয়া গেল 1991-তে, আবার তাকে নিয়ে আলোচনা হলো, তিনি আবার আলোচনায় আসলেন। 91-তে তিনি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 3 আসন থেকে নির্বাচন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, এবং সেখানে তিনি পরাজিত হন 91-তে। আবার 96-তে তার দেখা পাওয়া গেল। 96-তে 12ই জুনের নির্বাচন, 96-র 15ই ফেব্রুয়ারি নির্বাচন না, কারণ 96-র 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি ছিল বিএনপির একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন, যে নির্বাচনে তারা ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তাদের ধারণা ছিল যে তারা আবার সরকার গঠন করে ফেলবেন, করেও ফেলেছিলেন, কিন্তু টিকেনি। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে তার সরকারকে নামিয়ে দিয়েছে, বিএনপি সরকারকে, ফলে জুনে আরেকটি নির্বাচন হয়। তো 96-র 12 জুনের যে নির্বাচনটি, সেটি সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে স্বতন্ত্র থেকে ট্রাই করেছিলেন, কারণ তার বোধহয় মনে হয়েছিল যে 91-তে লোক আমাকে আওয়ামী লীগ থেকে অ্যাকসেপ্ট করলো না, এবার স্বতন্ত্র থেকে ট্রাই করে দেখি। করলেন স্বতন্ত্র থেকে, কিশোরগঞ্জ 5 আসন থেকে, আবার পরাজিত হলেন। তাহলে 91-তে পরাজিত, 96-তেও পরাজিত। আচ্ছা, এরপর আবার তাকে পাওয়া গেল 2001-এ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে তিনি কাদের সিদ্দিকীর, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে নির্বাচন করলেন, কিশোরগঞ্জ 5 থেকে, আবার যথারীতি পরাজিত হলেন। 3 কনসিকিউটিভ টার্মস এখানে পরাজয়ের তার, 91, 96, 2001। আবার তিনি কাদের সিদ্দিকীর সেই দলটির, কৃষক শ্রমিক জনতা লীগ, সেটি সাধারণ সম্পাদক হয়েছিলেন একসময়, অর্থাৎ সেই দলের মানুষ হয়ে গিয়েছিলেন। ভালো, হতেই পারেন। আচ্ছা, 2001-এর পর তাকে আবার পাওয়া গেল 2008-এ। আচ্ছা, 2008-এ নবম জাতীয় সংসদ নির্বাচন, সেখানে তিনি বিএনপি থেকে নির্বাচন করেন, আর কিশোরগঞ্জ 4 আসন থেকে, এবং যথারীতি সেখানেও তিনি হেরে যান। আচ্ছা, আবার 2018-র হাসিনার পাতানো নির্বাচন, সেই নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করেছিল। এটি বিএনপির একটি নির্বাচনী রাজনৈতিক ভুল ছিল। তো তিনিও বিএনপির হয়ে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল 18টি, সেখানে তিনি অংশগ্রহণ করেন বিএনপির হয়ে, এবং তিনি যথারীতি হারেন। আচ্ছা, কিশোরগঞ্জ 4 আসন থেকে। আর তার আগে বলে নেওয়া ভালো, 4 দলীয় জোট সরকারের শেষের দিকে, অর্থাৎ 2006-এর দিকে তিনি বিএনপিতে জয়েন করেন। তাহলে প্রথমে ছিলেন আওয়ামী লীগের লোক, পরে হয়েছিলেন স্বতন্ত্রের লোক, পরে হয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের লোক, এরপর আবার জাতীয়তাবাদী রাজনীতি করবেন বলে সিদ্ধান্ত নিলেন। সো 4 দলীয় জোট সরকার শেষ হবার আগে, সরকারের মেয়াদ, তিনি বিএনপিতে অংশগ্রহণ করলেন, জয়েন করলেন আনুষ্ঠানিকভাবে, এবং জয়েন করে কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি হলেন, এবং প্রয়াত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও হলেন। অর্থাৎ একেবারে 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে, মুক্তিযুদ্ধ চেতনা সব কিছু ভুলে গিয়ে তিনি বিএনপিতে অংশগ্রহণ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, কেন বলছি বিএনপিতে অংশগ্রহণ করলেন, মুক্তিযুদ্ধ ভুলে গেলেন? বিএনপি কি মুক্তিযোদ্ধাদের দল না? অবশ্যই বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, কিন্তু 4 দলীয় জোট তখন বিএনপি, অর্থাৎ জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি পথ চলেছে 2001 এবং 2006-এর সরকারে, 4 দলীয় জোট সরকার। তো সেই সরকারের শেষের দিকে তিনি বিএনপিতে যোগ দিলেন। তার মানে বিএনপি তখন
বিএনপি যেটি বলছে, বিএনপি যাদেরকে এখন প্রধান শত্রু মনে করছে, যাদেরকে ডিফেম করছে, একেবারে এক্সট্রিমলি ডিফেম করার চেষ্টা করছে, ডিমিন করবার চেষ্টা করছে জামায়াত ইসলাম, ছাত্র শিবির বা এই ঘরানার রাজনীতিকে, তো সেই রাজনীতি বিএনপি তখন করছে। সেই রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সেই দলের দুজন মন্ত্রী ছিল, তার মানে ফজার কাছে সেটি ওকে ছিল। অর্থাৎ বিএনপি এখন যে বয়ান, তাহলে বিএনপির এখনকার বয়ানে জামায়াত শিবিরের রাজনীতি ঠিক নেই, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, ৭১-এর পরাজিত শক্তি। সো এই পরাজিত শক্তি, দেশ বিরোধী শক্তি, দেশদ্রোহী শক্তি, এই শক্তিকে নিয়ে যেই দল কাজ করেছে বিএনপি, সেই দলে ফজা জয়েন করেছিলেন। কোন চেতনায়, প্রিয় দর্শক শ্রোতা, মুক্তিযুদ্ধের কোন চেতনা সেখানে কাজ করছিল? যে ফজার মতো একজন লোক, যিনি মুক্তিযুদ্ধ স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে যান, মুক্তিযুদ্ধ চিন্তা করতে করতে ঘুম থেকে ওঠেন, ব্রেকফাস্ট করেন মুক্তিযুদ্ধ দিয়ে, লাঞ্চ সারেন মুক্তিযুদ্ধের চিন্তায়, যার দিন এমনিই কাটে 24/7 365, যিনি মুক্তিযোদ্ধা এবং চেতনা নিয়ে কথা বলেন এবং ভাবেন, সেই মানুষটি কি করে এমন একটি দলে জয়েন করলেন যেই দলটি মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে? এখানে তার নীতি আদর্শ কোথায়? আদৌ ছিল কি? ছিল না, বিসর্জন দিয়েছিলেন। কারণ তিনি জিততে চেয়েছিলেন, যে একটি বার মরবার আগে অন্তত জিতি। কারণ ধারাবাহিক পরাজিত হওয়া, ৯১, ৯৬, ২০০১, ২০০৮, ২০১৮, অর্থাৎ পরাজয় তার থামছিল না, একের পর এক অংশগ্রহণ করছিলেন আর পরাজিত হচ্ছিলেন। তো বোঝা গেল তিনি অনন্ত চেষ্টা করেছেন যে একটি বার যে কোনো দল থেকে হোক আমি আরেকবার সংসদ সদস্য হতে চাই। এই ছিল তার চেষ্টা। এর মধ্যে আমি কোনো দেশপ্রেম দেখি না, এর মধ্যে আমি কোনো পজিটিভ রাজনীতি দেখি না, বাট তিনি দেখেন। তো এই মানুষটি আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অধ্যাপক ইউনূসকে বাজেভাবে ছোট করতেন, অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বকে অস্বীকার করতেন, জুলাই অভ্যুত্থানকে হেয় করতেন, জুলাই যোদ্ধাদের গালাগালি করতেন, বেজন্মা, তারপর আলবদর রাজাকারের বাচ্চারা, এসব বলে গালি দিতেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি তিনি দিতেন। যদিও তাকে পাগলা বললে তার কষ্ট হয়, তিনি নিজেই বললেন আমাকে অনেকে ফজা পাগলা বলে। পাগলা তো ভালো শব্দ, খারাপ কিছু না। আমি মনে করি তাকে পাগলা বলা উচিত না, কারণ তাকে পাগলা বললে তার যে আলটেরিয়র মোটিভ, যেই হীন উদ্দেশ্যে তিনি রাজনীতি করেন, সেটি ঢাকা পড়ে যায় পাগলা কথার আড়ালে। পাগলা আমরা সাধারণত কাউকে আদর করে বা কারো আচরণ খেপাটে হলে, একটু অসংলগ্ন আচরণ করলে তাকে আমরা পাগলা বলি, যে মাথা ঠিক নেই, আর ঠিক আছে ছেড়ে দাও। তো এটি লাইট করে দেওয়া হয় তার অপরাধকে। তিনি অসংখ্য অপরাধ করেছেন, আমি বলবো বারবার দল বদলানো, পোল্টি মারা, এটি একটি অপরাধ। দলছুট মানুষ তিনি। আর এইভাবে করে তিনি পুরো অন্তর্বর্তীকালীন সরকারটিকে ব্যস্ত রেখেছিলেন আর আমাদের বিনোদনের কারণ হয়েছিলেন টাইম টু টাইম বিভিন্ন সময়ে। পুরো 18 মাস আমরা সেটি দেখেছি। তো মাঝখানে বিরতি, এবং তিনি 2026-এ ধানের শীষে, অবশেষে ধানের শীষ তার জন্য কাজ করেছে। 2026-এ ধানের শীষের জোয়ারে ভেসে আবার তিনি কিশোরগঞ্জ 4 থেকে এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আরেকটি কথা বলে নেওয়া ভালো, নির্বাচনের আগে এই ফজা বলেছিলেন জামায়াত আমিরকে চ্যালেঞ্জ করে, এখন যিনি বিরোধী দলীয় নেতা সংসদে, তাকে ডাক্তার শফিকুর রহমানকে চ্যালেঞ্জ করে বলেছিলেন বাংলাদেশের যে কোনো আসন থেকে, যে কোনো নির্বাচনী এলাকা থেকে তিনি ডাক্তার শফিকুর রহমানের বিপরীতে কন্টেস্ট করবেন, তার সঙ্গে কন্টেস্ট করবেন, তার বিপরীতে দাঁড়াবেন এবং তিনি নির্বাচনে জিতে আসবেন। চ্যালেঞ্জ করেছিলেন শফিকুর রহমানকে। তবে একটি শর্ত রেখেছিলেন, সেই শর্ত ছিল আমাকে যদি ধানের শীষ প্রতীকটি দেয় বিএনপি, ধানের শীষ প্রতীক থেকে নির্বাচন করে আমি ডাক্তার শফিকুর রহমানকে হারাবো, যে কোনো নির্বাচনী এলাকা থেকে, যে কোনো আসন থেকে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বীর মুক্তিযোদ্ধার নিজের উপর আস্থা ছিল না, মুক্তিযুদ্ধের চেতনার উপর আস্থা ছিল না, তার সঙ্গে দরকার ছিল ধানের শীষ। কারণ তিনি বলেছিলেন ধানের শীষ দিলে তিনি এই চ্যালেঞ্জে জয়লাভ করবেন। অর্থাৎ ধানের শীষ ছাড়া তিনি শূন্য, তার কোনো ওজন নেই, একেবারে শূন্য, তিনি জিরো। তো এই হলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজা পাগলা ওরফে ফজলুর রহমান। আর তিনি আজ সংসদ কাঁপালেন, আবারও আক্রমণ করলেন, আবারও নিয়ে আসলেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, জামায়াত, ৭১, স্বাধীনতা বিরোধী সব কিছু আবার নিয়ে আসলেন। আবার নিজেই আমাদের মনে করিয়ে দিলেন, তিনি বলেছেন রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, আমরা ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, সেই গালিগুলো তিনি আবার আমাদের মনে করিয়ে দিলেন। তবে বিরোধী দলীয় নেতাও তাকে ছেড়ে দেননি, তিনিও দাঁড়িয়ে নিন্দা জানিয়েছেন তার এই বক্তব্যের, এবং স্পিকারকে অনুরোধ করেছেন তার অসংসদীয় কথাগুলো যাতে এক্সপান্স করা হয়। কারণ প্রিয় দর্শক শ্রোতা, আমরা আর এই গেম খেলতে চাই না। এই কার্ড হাসিনা খেলেছিলেন আমাদের সঙ্গে দীর্ঘ 15-16 বছর।
আমরা আর মুক্তিযুদ্ধ কার্ড খেলতে চাই না, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করতে চাই না। এই ব্যবসা অনেক হয়েছে বাংলাদেশে, এই ব্যবসা এখন আর চলবে না। নিশ হিসাবে এটি খুব ভালো নিশ না, অন্য কিছু খুঁজতে হবে ব্যাপারীদের, এটি আর চলবে না এখন। নতুন প্রজন্ম, আমাদের জেন জি বা জেনারেশন জেড বা জি যাদেরকে বলি, তারা এই বিভক্তির রাজনীতি পছন্দ করে না। ফজা পাগলার কোনো স্টেম দরকার নেই। জামাত ইসলাম এখন অনেক শক্তি নিয়ে বিরোধী দলে কাজ করছে এবং তাদের এই ক্রমশ তারা জনপ্রিয় হয়ে উঠেছে, আর উঠবার কারণেই তারা এতগুলো আসন নিয়ে তারা এখন সংসদে বিরোধী দল এবং সংসদে তারা পজিটিভ ভূমিকা রাখছে। তা আমরা এই হানাহানি ৭১ আমরা এগুলোকে আনতে চাই না, এগুলো অপ্রয়োজনীয়। আর তারাই ৭১কে বারবার ফিরিয়ে আনবে, মুক্তিযুদ্ধ এবং চেতনাকে বারবার ফিরিয়ে আনবে। যারা এসবের ব্যবসা করতে চায়, যারা এসব থেকে বেনিফিট নিতে চায় অকারণে, অসময়ে, অপ্রয়োজনে, অপ্রাসঙ্গিকভাবে, এবং যাদের অসৎ উদ্দেশ্য আছে, এবং যারা মুক্তিযুদ্ধে আসলে বিশ্বাস করতেন না। প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই বারবার এটিকে ফিরিয়ে আনে না, ফজার মতো বারবার বলে না আমি বীর মুক্তিযোদ্ধা। সেটি লজ্জার, মানুষকে মনে করিয়ে দেওয়া যে আপনি বীর মুক্তিযোদ্ধা। মানুষ বলবে এটি, মানুষকে বলতে দিন, আপনি বলবেন না, বা আপনারা বলবেন না। যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলবার চেষ্টা করছেন, সরকারি দল এখন সেই কার্ডটি খেলবার চেষ্টা করছে, যথেষ্টই চেষ্টা করছে তারা, বাট সুবিধা হচ্ছে না খুব একটা, কারণ হবে না। এই জেনারেশন জি এটি মানবে না। যতই আপনি এই কার্ড খেলবার চেষ্টা করবেন তত পচে যাবেন। আমরা এখন রিকনসিলিয়েশনের রাজনীতি চাই, আমরা উন্নতি চাই, আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা প্রোগ্রেস চাই। পৃথিবীর কোনো দেশের মানুষেরা এটি 5 দশক, 6 দশক, 100 বছর পরে গিয়ে মুক্তিযুদ্ধ কপ চায় না। তাদের দেশপ্রেম কম নেই, তারা দেশ নিয়ে ভাবে, দেশের অগ্রগতি নিয়ে ভাবে, দেশের মানুষ নিয়ে ভাবে। আর দেশের মানুষ জামায়াতকে ভোট দিয়ে এতগুলো আসনে নির্বাচিত করে সিল মেরে দিয়েছে, তারা তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। তাদের ৭১ বিরোধিতা সত্ত্বেও তারা ৭১ বিরোধিতা করেছিল, সেটি ঠিক ছিল না, ভুল ছিল, বাট মানুষ তাদেরকে তারপরও ক্ষমা করেছে, অ্যাকসেপ্ট করেছে, সেটি প্রমাণ। তারা সংসদে আছে বিশাল শক্তি নিয়ে, প্রধান বিরোধী দল হিসেবে। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য কৃতজ্ঞতা জানাবে।